স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল প্রেজেন্টস জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, আজকের দিনটি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন আজ সন্ধে ৬টায় জাতীয় তফসিল অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ ঘোষণা করেছে এবং এই তারিখ ঘোষণা নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর অবস্থান, ভোটারদের প্রত্যাশা, নিরাপত্তা, প্রস্তুতি সবকিছু মিলে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং সেই সাথে তফসিল থেকে মাঠ পর্যায়ে প্রস্তুতি এবং গণতান্ত্রিক অংশগ্রহণের নতুন অধ্যায়, যদি আমরা বলি আসলে ভুল হবে না, তা কিন্তু রচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং এই সব বিষয় নিয়েই আমরা আজকের এই পর্বে আলোচনা করব, যেখানে থাকবে রাজনীতিতে এবারের এই তফসিল কি পরিবর্তন আনতে পারে, সেই সাথে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। এবং আজকে আলোচনার জন্য যে বিষয়টি আমরা ঠিক করেছি তা হলো শুরু হলো আনুষ্ঠানিক ভোটের যাত্রা। এই পর্বে আপনাদের সাথে উপস্থিত আছি আমি নাফিসা হক এবং স্টুডিওতে আজকে এই আলোচনা চালিয়ে নিতে আমার সাথে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। চলুন একে একে পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। একদম আমার ডানে রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি নেতা, স্বাগত আপনাকে। তার পরবর্তীতে রয়েছেন সাদিক আল আরমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, স্বাগত আপনাকে। এবং একদম সর্বডানে রয়েছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। জামাত ইসলামের নেতা না, জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী, তাও থাকবে আজকে আমাদের এই আলোচনায়। তবে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে তফসিল ঘোষণা। এটা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তফসিল ঘোষণা হলো এবং একে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে ইতিমধ্যে। তো প্রত্যেকটা দল সম্পর্কে আমি জানতে চাবো যে তাদের আসলে আশা আকাঙ্ক্ষা বা তাদের স্ট্যান্ডটা বা তাদের স্বাগত জানানোর যে পয়েন্ট অফ ভিউটা, এটা সম্পর্কে জানতে চাই। প্রথমে যেতে চাই জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। প্রথম কথা হচ্ছে যে আমরা জনগণের যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের তারিখ, আমরা এটাকে স্বাগত জানাই এই জন্য। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পরে 2013 সালে বিএনপি 5টা সিটি কর্পোরেশনে বিজয়ী হয়, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এবং একটা জেনুইন নির্বাচনের প্রশ্নে 2014 সালে নির্বাচনটি বর্জন করে। বস্তুত সেই 2011-12 সাল থেকে 24 সাল পর্যন্ত এই যে টানা যে লাগাতার যে আন্দোলন সংগ্রাম, এটা ছিল একটা জেনুইন নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে একটি আন্দোলন। তো সেখানে যে আজকে তো এই বহুল কাঙ্ক্ষিত যে আমরা মনে করি যে এই সরকারের এই সময়ে আমরা 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের বিজয়ের পরে দেশে একটি জেনুইন নির্বাচন হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং জেনুইন নির্বাচনের প্রথম প্রতিবন্ধকতা ছিলেন শেখ হাসিনা অপসারণের পর এই প্রত্যাশাটা একান্তই স্বাভাবিক। তো সেখানে আমরা এই কারণে, আর ইতিমধ্যে যে জিনিসটি হয়েছে সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস মাঝে মধ্যে একটু গুটি চালাচালি করে সেখানে, যেমন আমরা 14 সাল থেকে আসছিলাম যে আমাদের সাথে যারা হাসিনা বিরোধী সংগ্রামে এবং এই জেনুইন নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার আদায়ের জন্য যারা আন্দোলন সংগ্রাম করছেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা নির্বাচন করব এবং আমরা একটা সরকার পর্যন্ত, প্রয়োজনে জাতীয় সরকার পর্যন্ত করব। তো সেখানে ডক্টর ইউনূসের কাছে কোন রাজনৈতিক দলগুলি বলল যে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজ নিজ মার্কায় নির্বাচন করতে হবে, এই দাবি কেউ উঠায় নাই, কোনো রাজনৈতিক দল উঠায় নাই। তারপরেও সেইখানে যখন 23শে অক্টোবর এই কথাটি যখন শোনা গিয়েছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে, সাথে সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ এটা আপত্তি দিয়েছেন যে এই দাবি কেউ উত্থাপন করে নাই, জামাত উত্থাপন করে নাই, অন্যান্য রাজনৈতিক দল উত্থাপন করে নাই, এবং যদি ওনার কাছে কেউ কানে কানে উত্থাপন করে থাকে সেটি বিবেচ্য বিষয় নয়, কারণ তিনি প্রথমেই শপথ গ্রহণের পরে তিনি বলেছিলেন যে সংস্কার হবে ঠিক সেই ততটুকু, 100টি সংস্কার প্রস্তাবের মধ্যে সবাই যদি 10টায় একমত হয় সেই সংস্কারগুলি হবে, আর বাকি তা হবে না। এই তো কথা ছিল ওনার। তো এখান থেকে সরে নড়ে উনি 14 বছরের যে আন্দোলন সংগ্রামের যে দীর্ঘ ধারাবাহিকতায় যে বিএনপির সঙ্গে যারা ছিলেন, যে তারা একত্রে যে নির্বাচন করার যে
পথটা ছিল, একত্রে নির্বাচন করার যে প্রত্যাশা, লালিত স্বপ্ন ছিল, সেটাকে ডক্টর ইউনূস তছনছ করে দিয়েছেন। এর জন্য তিনি ইতিহাসের কাছে দায়ী থাকবেন। ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই জনাব সাদিক আল আরমান। আমি আপনাকে নিরপেক্ষভাবে প্রশ্ন করতে চাই যে সবার আগে আপনি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আছেন, আপনি ভুলে যান সেটা। নাগরিক হিসেবে এই যে আজকে যে তফসিল ঘোষণা করা হলো সব জল্পনা কল্পনা কাটিয়ে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আমার সহালোচক বিন্দু এবং দর্শক বিন্দু এবং আপনাকে। আমি যদি মনের ভাষা প্রকাশ করতে চাই, আজকে আমার কাছে অনেকটা ঈদের আগে চাঁদ রাত যেমন হয় তেমন অনুভূতি হচ্ছে। আমার জন্মের পর থেকে আমি এখন পর্যন্ত একবারও ভোট দিতে পারিনি। আজকে আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কখনো ভোট দিছো বা ভোট দেয় কেমনে। আমি তো বলতে পারি না যে ভোট কীভাবে দেয়, যেহেতু আজকে তফসিল হয়েছে সেই কারণে। 2008 সালের পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, আমাদের যে জেনারেশন, এরা সম্পূর্ণভাবে ভোট থেকে মুক্ত। আমাদের ভোট অধিকার হত্যা করার কারণে, এই ফ্যাসিবাদ কায়েমের কারণে বাংলাদেশে 2024 সালে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, মানুষের ভোট অধিকারকে হত্যা করার একটা কষ্ট, তার এটা অন্যতম একটা কারণ। সো আমি অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনকারী শিক্ষার্থী হিসেবে আমি অনেক আনন্দিত এবং আমি অনেক আবেগে আপ্লুত যে আমরা গণতন্ত্রের যে ট্র্যাক, অফিসিয়ালি আমাদের দেশটা গণতন্ত্রের ট্র্যাকে সুন্দর একটা নির্বাচনের দিকে অফিসিয়ালি যাচ্ছে এবং যত জল্পনা কল্পনা ছিল যে ইলেকশন হবে কি হবে না, সেগুলো কাটায় গেছে এবং আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাচ্ছি যেখানে আমাদের দেশের সামনের দিকে ভালো মতো চলবে এবং আমাদের যে ঘাটতিগুলো এখন আছে প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পথঘাট, অন্যান্য সব জায়গায় সরকারটা দুর্বল অবস্থায় আছে, সেখান থেকে দেশটা একটা নির্বাচিত সরকারের কাছে চলে যাবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাগত জানাই এবং আমি অত্যন্ত খুশি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো আরো একটি প্রশ্ন নিয়ে, তবে এবারে যেতে চাই জনাব ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনার কাছে। আপনি কি বলবেন এই তফসিল ঘোষণাকে নিয়ে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে এবং যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আর আপনারা যারা এখানে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো ডিসেম্বর মাস, বিজয়ের মাস। এই বিজয়ে এই তফসিল ঘোষণার মধ্যে দিয়ে ভাই যেটা বললো চাঁদ রাতের কথা, আমার কাছে চাঁদ রাত মনে হচ্ছে না, 6টার পর থেকে মনে হচ্ছে আমার ঈদের দিন শুরু হয়েছে। আমি কেন এই কথাটা বললাম, যে দেখেন বিজয় যে শুরু বললাম, বিজয়টা উপভোগ করা, ধরে রাখাটাই কঠিন। সো এই নির্বাচন 53 বছরের ইতিহাসে সবচেয়ে একটি পৃথক নির্বাচন। কেন? ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা মানে 71-এর বিরোধিতা না। শেখ মুজিবের সমালোচনা করা মানেই 71-এর সমালোচনা তা না। আওয়ামী লীগের মানেই 71 না। পাকিস্তানকে বা ভারতের বিরোধিতা করা মানেই পাকিস্তানকে সমর্থন করা তা না। টিক্কা খান এদেশের মানুষের রক্তপিপাসু ছিল, সেটা খোদ মেজর খাদিম হোসেন রাজা তার বইতেই লিখছে, সেও একজন পাকিস্তানি। আমাদের মাননীয় চিফ জাস্টিস BA সিদ্দিকী, তখন চিফ জাস্টিস ছিলেন হাইকোর্টের, তিনি টিক্কা খানকে শপথ পড়ান। সো যারা যারা ভাবেন শেখ মুজিব মানে 71, তাহলে BA সিদ্দিকীর অবদানকে ছোট করা হয়। মুক্তিযুদ্ধ আমার অহংকার। এই মুক্তিযুদ্ধকে, এই যুদ্ধ, এই ইতিহাসকে আমার লালন পালন করতে হবে। আর এই ইতিহাসের সঠিক ইতিহাসটা জানার জন্যে, আমার প্রকৃত স্বাধীনতাকে উদযাপন করার জন্যে এই নির্বাচন। কেন? দেখেন, আমি একবার রাগ করে বলেছিলাম যে 16ই ডিসেম্বর তো ভারত সবসময় পোর্ট্রেট করতে চায় তার বিজয়, তাহলে কি আমরা আমাদের বিজয় দিবস পরিবর্তন করব? না, এই বিজয় আমাদের বিজয়, কেবলমাত্র আমাদের বিজয়, আর কারো বিজয় না। এই যুদ্ধ আমরা করেছি, এই বিজয় আমাদের, এবং পাকিস্তানের থেকে আমরা যে আলাদা হয়েছি, একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি হয়নি। সো এই যে নির্বাচন আসতেছে, আজকে যে তফসিল ঘোষণা করেছে, এই তফসিলে আমাদের সবার সুযোগ আসবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর। এবং আমি সবাইকে বলবো, যেমন ঈদের দিন সবাই তো কোনো না কোনো কিছু শুভেচ্ছা দেয়, আমি বলবো যে অরক্ষিত এই স্বাধীনতা এবং পরাধীনতা, মেজর এম এ জলিল, এই বইটা পড়েন। বিশেষ করে আওয়ামী লীগ যারা সমর্থন করেন তারা, এবং আপামার জনসাধারণের কাছে আমার অনুরোধ, ঈদের দিনের এই গিফট হিসাবে এই বইটা পড়ে আপনি ভোট দিতে যেন। কেন এই কথাটা বললাম? যে তফসিলকে ধরে রাখতে হবে। এই গণভোট, এই নির্বাচন কিন্তু দুইটা, একটা হচ্ছে গণভোটের নির্বাচন, একটা পার্লামেন্টের নির্বাচন। এবং ডক্টর ইউনূস সাহেব বলছে এই গণভোটের নির্বাচন হচ্ছে 100 বছরের জন্য। কেন এই কথা বলছে? 53 বছরের যে ভুলগুলো করছি,
সেই ভুল থেকে শুধরানোর সময় এখন এসেছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি হওয়ার সময় এসেছে। আর ভারতীয় আধিপত্যবাদ মানেই ৭১-এর সমালোচনা, এটা না। আমরা ৭১-কে ধারণ করব, ১৬ই ডিসেম্বরকে ধারণ করব এবং ইনশাল্লাহ আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করব। আল্লাহ যেন সেই তৌফিক এনায়েত করে। আর ইনশাল্লাহ একটা ভালো নির্বাচনের দিকে যাব। আমরা সবাই আসলে আশা করছি সুষ্ঠু একটা নির্বাচন এবারে অনুষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই জনাব সাদিক আল আরমান আপনার কাছে। কথা হচ্ছিল আরপিও সংশোধন এসব নিয়ে, তো আপনারা কি আরপিওতে সংশোধন এনে প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকে যে নির্বাচন করতে হবে, এই সংশোধনীটা কি আপনারাই সুপারিশ দিয়েছিলেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন এই উত্তরে যাওয়ার আগে আমি একটা প্রসঙ্গে যাব। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, এর ভিতরে যদি রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক সততা, এই জিনিসগুলা অনেক ইম্পর্ট্যান্ট। একটা জাতিকে রাজনৈতিকভাবে সৎ হওয়া, দেশকে সৎ মানুষ হিসাবে সৎ মানুষের শাসনের তৈরি করার জন্য রাজনীতিতে সততার প্রয়োজন আছে, লয়ালিটির প্রয়োজন আছে। আমি 2018 সালের যে নিশিরাতের যে ইলেকশন, সেই ইলেকশনের একটা ঘটনা বলি। আপনারা জানেন যে দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মাওলা রনি সাহেব, উনি হঠাৎ করে বিএনপিতে জয়েন করেন এবং তিনি সেই বিএনপি থেকে নমিনেশন নিয়ে ইলেকশনে অংশগ্রহণ করেন। কিন্তু সে যে গত তার সংসদীয় টার্ম এবং এর আগের জীবনে সে অন্যান্য দলগুলোর সাথে এইভাবে বিএনপি এবং অন্যান্য দলকে সে সমালোচনা করছে, তাদের ক্ষতি করছে, রাজনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করছে, এরকম তার যে নৈতিক অবস্থান ছিল সেখান থেকে সরে এসে সরাসরি তার বিপরীতে আরেকটা দলের হয়েছে নমিনেশন নিয়ে ইলেকশনে চলে গেছে। এটা তো ভালো দেখায় না রাজনৈতিক দলগুলোর ভিতরে। কারণ একটা মানুষ রাজনীতি করে দীর্ঘ 20 বছর 30 বছর একটা দলকে সময় দেয়, একটা সিটের সময় দেয়, সে একটা মাঠ তৈরি করে, একটা আসন তৈরি করে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বোঝাপড়া এবং কিছু বেনিফিটের জন্য ওই প্রার্থীকে সেখান থেকে সরিয়ে দিয়ে বলে দিয়ে জোটের নামে আরেকজনকে ওই প্রতীকটা দিয়ে দেওয়া হয়। এটা রাজনৈতিকভাবে অসৎ। তো আমরা মনে করি কোনো প্রার্থী, কোনো ব্যক্তি সে যদি তার দলের প্রতি লয়াল না হয় তাহলে সে দেশের প্রতি কীভাবে লয়াল হবে? সো আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল একটা রাজনৈতিক দল সে তার কর্মী যদি মিনিমাম 5 বছর, আমাদের প্রাথমিক অবস্থা এরকম আমাদের কমিশনের মধ্যে আলোচনা হয়েছিল, যদি সদস্যপদ থাকে তাহলে সে একটা দল থেকে নমিনেশন চাইতে পারবে। এক্ষেত্রে হবে কি, হঠাৎ করে দল পরিবর্তন করে আরেক দলে চলে যাওয়া, দল ভেঙে আরেক দলে চলে যাওয়া, একটা বিশৃঙ্খলা, এই জিনিসগুলো এড়ানো যাবে। সেজন্য আমাদের কমিশনের প্রস্তাব থেকে, কমিশন থেকে প্রস্তাব আনা ছিল এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছে। এবং সেজন্য আমি অত্যন্ত আনন্দিত যে আমরা গত 1 বছর এত কষ্ট করেছি। একটু বলেন তো, আবার ভেঙে বলেন তো। আমি রাজনৈতিক দল না করলে এটা আমাদের প্রস্তাবনা ছিল। ওরা শেষ করুক, তারপর আমরা বলবো। আমাদের নিজেদের ভিতরে আলোচনা হয়েছিল। আমি বলি না যে ওনাকে বলেন, আপনি বলে শেষ করেন, তারপর আমরা বলবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আরপিওতে একটা অন্তর্ভুক্ত হয়েছে যে দলের প্রার্থী হবে সেই ক্ষেত্রে অন্য কোনো দলের প্রতিষ্ঠিত যে নেতা থাকবে সে তার নিজ দলের প্রতীক নিয়ে ইলেকশন করবে। এক দলের প্রার্থী আরেক দলের প্রতীক নিয়ে ইলেকশন করতে পারবে না। এটা আমাদের কমিশনের প্রস্তাবনা ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা এর জন্য খুশি, কারণ এটা আমাদের পরিশ্রমের ফল। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি কিছু বলতে চান এই বিষয়ে? স্যার, এই যে গত 3 দিন আগে ডক্টর রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন, দিয়েছেন বিএনপি দানের শীষ দিয়েছে। আটকান দেখি নির্বাচন কমিশনকে বলেন তো দেখি আপনার প্রস্তাবনা অনুযায়ী আটকাইতে। না না, আপনি আমার কথা মিসকোট করতেছেন। আমি বলছি যে আমাদের ভিতরে আলোচনা হয়েছে, পরবর্তীতে ওইটা বাদ দিয়ে এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, যদি দলের সদস্য আমার কথাটা হচ্ছে যে 2018 সালে 18টা অথবা 25টা সিটে, আমি ঠিক সংখ্যাটা বলতে পারবো না, জামাতে ইসলামেরা বিএনপির ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছিলেন। তো এখানে আমি আর আমাদের শাহরিয়ার কবির ভাই, আমরা দুইজনে আমরা জোট করলাম, নির্বাচনী জোট করলাম। আমাদের দুইজনের মার্কা ফ্রি আছে। আমি শাহরিয়ার ভাই মার্কা ইলেকশন করব না, শাহরিয়ার ভাই আমার মার্কা ইলেকশন করবো, আমাদের দুইজনের সমঝোতার বিষয়। এখানে হুইজ নির্বাচন সংস্কার কমিশন, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, এমপি হওয়ার কোনো অভিজ্ঞতা নাই, মাঠে ইলেকশন করার অভিজ্ঞতা নাই, কতগুলো বুকিশ পিপল। তো এটাকে আমার 14 বছরের যে আজকে হাসিনাকে উৎখাতের জন্য যারা বহু নির্যাতন সহ্য করেছে, এরা এখন
বিএনপির সাথে জোটেছে, এতদিন আন্দোলনে ছিল, নির্বাচনের সময় জোটে থাকতে পারবে না। আশ্চর্য। এবং আমরা বারবার এইটা কোন রাজনৈতিক দল, এমনকি জামাত ইসলাম পর্যন্ত এটা প্রপোজ করে নাই, আসমান থেকে এনে দেয়। জি ধন্যবাদ আপনাকে। আসুন, ডক্টর ইউনূস বহু হাইকোর্ট দেখান। হাইকোর্ট দেখালেন কি গতকালকে? ওনার টেবিলের সামনে দুটা চেয়ার আর একটা চেয়ার, বসলেন, বসে কি কি কথা বললেন, ঠিক আছে ফাইন। আপনি কনস্টিটিউশনের 58(1) দেখবেন, প্রধানমন্ত্রী ছাড়া অন্যান্য মন্ত্রীদের পদ শূন্য হইবে। ক, রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নিকট যদি পদত্যাগ পত্র পেশ করেন তৎক্ষণাৎ পদ শূন্য হবে। তো এইটা আমি মনে করলাম ডক্টর ইউনূস বাংলাদেশের সংবিধান নিয়ে নাড়াচাড়া করতেন না, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও আলোচনা করতেন না, তার কোনো আগ্রহই ছিল না। উনি বাংলাদেশে যখন এখানে গণ অভ্যুত্থান হয়, লাশের পর লাশ পড়ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্ত স্রোত এখানে চলছে, তখন উনি অলিম্পিক উপভোগ করছেন। ফাইন, করেন অলিম্পিক উপভোগ করেন, উনি আইসা এখানে হয়েছেন। তো ওনার যে প্রেস সচিব শফিকুল আলম, সে তো এইখানের মাটি, এইখানকার ভাতে মাছে বাঙালি, বাংলাদেশি মানুষ, বাংলাদেশে বাঙালি মুসলমান। তো সেইখানে উনিও কি বুঝে না, উনিও প্রেস কনফারেন্স করে বলল যে পদত্যাগপত্র ডক্টর ইউনূস গ্রহণ করেছেন, তবে এটা কার্যকর হবে যখন ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হবে, তখন সেই সময় থেকে। ননসেন্স ইট ইজ। দেশে বসবাস করছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা ফিরবো, এই আলোচনাতে আবার ফিরবো, তবে সময় হলো একটা বিরতির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল প্রেজেন্স জনতন্ত্র গণতন্ত্র। আলোচনার এখনো অনেক বাকি, কোথাও যাবেন না, একটি বিরতি নিয়ে ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি, দেখছেন RICL স্টিল প্রেজেন্স জনতন্ত্র গণতন্ত্র। বিরতিতে যাওয়ার আগে আমাদের বেশ জমজমাট আলোচনা হচ্ছিল এই প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার এই বিষয়টি নিয়ে। আমরা শুনছিলাম জনাব মোশাররফ আহমদ ঠাকুর আপনার কথায়। আমি একটু যেতে চাই ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান কিনা? দেখেন, আমার ভাই বললেন রাজনৈতিক দল সৃষ্টি হয় হচ্ছে আদর্শের ভিত্তিতে। সো আপনি একটা আদর্শকে বিশ্বাস করেন, সে আদর্শটাই জনগণ কি গ্রহণ করবে। যেমন ধরে নেন 1949 সালে কার্ল মার্কস সোয়াসে বসে ডাচ ক্যাপিটাল লিখতেছিল, যেটা সারা পৃথিবীতে সমাজতন্ত্রের বলা হয় মাদার। এই ডাচ ক্যাপিটাল লেখার সময় জানেন তার ওয়াইফের নাম ছিল জেনি মার্কস। সে একটা চিরকুট পাঠাইছে, বাচ্চা খুব অসুস্থ, দুধ নাই, তার কাছে টাকা নাই। সে সন্ধ্যাবেলা যখন ফিরে আসছে তখন তার বাচ্চা মারা গেছে। দিস ইজ কল আইডিওলজি। সো এই যে আইডিওলজি, আমি আমার আইডিওলজিতে বিশ্বাস করব, এই আইডিওলজির উপর মানুষ আমাকে কি করবে, সমর্থন করবে। আমি এই আইডিওলজি চেঞ্জ করতে পারি, তাহলে আমাকে অবশ্যই বলতে না আমি আর এই আইডিওলজি ভুল ছিল, আমি একটা নতুন আইডিওলজিতে যাব। কিবরিয়া সাহেবের ছেলের একটা উদাহরণ দিলেন উনি। কিবরিয়া সাহেবের ছেলের ভালো লাগতে পারে যে আমার আইডিওলজি বাদ, আমি মনে হয়েছিল যা ভুল করছে এতদিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সঠিক, আমি উচ্ছেদনে সেই দলে গেলাম। কিন্তু ভাই একটা উদাহরণ দিলে জামাত ইসলামের 18 সালে জামাত ইসলামের দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশন করার কোনো সুযোগ ছিল না, কারণ তখন তার প্রতীক ওটা একটা কু করে ফেলে দিয়েছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা। আর আরেকটা জিনিস বলি শোনেন, ভাই যেটা বললো যে এই কাজ যদি না করতো রাশেদ খান মেননরা এদেশের সমাজতন্ত্র চাইতো, খালি তার সমাজতন্ত্র কায়েম হবে, সবার মিল কারখানা না হবে, রাশেদ খান মেননের মিল কারখানা বাদে, এর নাম আদর্শ না। ওই জন্য প্রয়াত এখান যারা ছাত্র ইউনিয়ন করে সবাই মনে আছে হয়তো, কমরেড জসিম মন্ডল ছিল, সে বলতো সবসময় কমিউনিজম যদি কায়েম করতে হয় বাংলাদেশের মডেলে করতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম যে কথা বলে, আপনার এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে একটা মেয়ে কাজে যেতে পারবে না, 21শে ফেব্রুয়ারি হবে না, পহেলা বৈশাখ হবে না, না, কারণ বাংলাদেশে ইসলাম কায়েম হবে আমার সংস্কৃতির মধ্যে দিয়ে। ইসলাম তো আলাদা আলাদা না। নবী ইসলাম মিডল ইস্টে ছিলেন, তার ভাষা আরবি, সেজন্য আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল হয়েছে, কারণ মানুষ যাতে এটা ভালো মতো বোঝে। এবং আল্লাহ কি বলছেন, কোরআনকে আমি সহজ করে দিছি। আমাদের এখানে কি কোরআন বাংলায় অনুবাদ করা হয়নি? হয়েছে তো। সো এই কথাটা আদর্শ যদি আপনি মেনে চলেন, তাহলে আপনাকে আপনার আদর্শের উপর, আপনার প্রতীকের উপরেই ভোট করতে হবে। এখান থেকে যদি বিচ্যুত হয়, তাহলে আদর্শ বিচ্যুত মানুষের উপর আপনি তো কোনোদিন কি রাখতে পারেন না।
আপনি কোনদিন তার উপর সমর্থন রাখতে পারবেন না। যে নিজের আদর্শ নাই, তাহলে সে আপনাকে, বাংলাদেশকে, আমার এই সোনার বাংলাকে কি আদর্শ দিবে? সেই জন্যে সবিনয়ের সাথে ঠাকুর ভাইয়ের কথার আমি একটু মত পার্থক্য করলাম। শুনছিলাম এই বিষয়ে আসলে এক একজনের এক এক ধরনের মতামত। তবে আরেকটা বিষয় আমি একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে জামাত সেক্রেটারি তিনি বলেছেন বিএনপিকে উল্লেখ করে যে একটা দল যারা নিজেদের বড় মনে করে, ভোটের আগেই মনে করে ক্ষমতায় চলে গেছি, আমরা নির্বাচনী এলাকায় প্রচারণে গিয়ে নানা আশঙ্কার কথা শুনতে পাচ্ছি, তারা ভোট কেন্দ্রে যেতে দিবে না, ভোট দিতে বাধা দেবে, ব্যালট বাইরে এনে সিল দেবে, বিভিন্ন আশঙ্কার কথা জানানো হয়েছে। এই বিষয়ে আর কি জামাত সেক্রেটারির এই বক্তব্য আপনার কি মনে হচ্ছে, কতটা মন গড়া নাকি সত্যি ভোটের মাঠের বাস্তবতা? আমি এরপরে আপনার কাছে আসবো একটু। ভোটের মাঠের বাস্তবতা এই কথাটা ওইভাবে বলবো না। রাজনৈতিক ময়দানে আমরা অনেক কথা বলি, যেমন গতকালকে একজন দেখলাম যে আমি যা বলবো তাই শুনতে হবে, আর একজন বলছে ভোট কেন্দ্রে দিতে দিব না। তা না, আমাদেরকে এই ভোট বারবার বলতেছি, এইবারের যে ভোট, এই ভোটের এই 53 বছরের ইতিহাসে একটা ভারতীয় আধিপত্যবাদের পতনের ভোট। এই ভোট আমার মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখার ভোট, এই ভোট আমার অধিকার বাস্তবায়নের ভোট। এখানে ঠাকুর ভাই, আমি, আমাদের সবাই দায়িত্ব হচ্ছে কিভাবে এই ভোটটা নিরপেক্ষ হয় সেই দায়িত্বটা পালন করা। 5 থেকে 8 তারিখ যেভাবে আমরা অতন্ত্র প্রহরীর মতো এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করছি, ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যেও এটা করব। আর সব কথা আলোচনার টেবিলে আনা যাবে না। উনি হয়তো যেমন গতকালকে 2টা ছেলে মারাও গেছে ছাত্রদলের অন্তর্দ্বন্দ্বে, সো উনিও তো কারো না কারো পিতা, হয়তো এইভাবে একটা আবেগ বসে বলছেন। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের এই ইলেকশনটা রাজনৈতিক দায়িত্ববান হিসাবে আমরা ইলেকশনটা যাতে একটা নিরপেক্ষ হয়, একটা ফলপ্রসূ হয়, মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, আর সর্বোপরি আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, তবে আমাদের ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব। এবং আমার মনে হয় আমার ঠাকুর ভাই এই বিষয়ে একমত হবেন। ধন্যবাদ আপনাকে জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। আপনার কাছে এই বিষয়ে জানতে চাই আপনার কি দৃষ্টি? ধন্যবাদ আপনাকে। শাহরিয়ার কবির ভাইয়ের একটা কারেকশন আছে, সেটা 1949 না হয়ে 1849। থ্যাংক ইউ ভাই। ইয়েস, আমি 1949 বলে তাহলে আমি লজ্জিত। না, লজ্জিত হওয়ার কিছু নেই, এটা স্লিপ অফ টাং হতেই পারে। আসুন, জামাতে ইসলাম কতটা আদর্শ মেনে চলে। জামায়াতে ইসলামী একটি নিঃসন্দেহে একটা ইসলামী দর্শন আদর্শ ধারণ করা একটি রাজনৈতিক দল। আর নইলে এটার নাম হইতে পারতো জামায়াতে ডেমোক্রেটিক ইসলাম, তা তো বলছেন না। তো এখানে জামায়াতে ডেমোক্রেটিক ইসলাম হইলে তো হইলো, বা ডেমোক্রেটিক ইসলামী এইরকম হইলে শাহরিয়ার ভাই খুব ফিট, আধ্যাত্মিক নেতাই একেবারে সিরিয়াস কি বলে দার্শনিক নেতা হতে পারতেন। তো জামাতের একটা বড় বক্তব্য আছে, যেমন ধরুন বিএনপিতে তোমাদের স্কলারকে মঈন খান, উসমান ফারুক, এরা আগে সাইফুর রহমান ইকোনমিক্স ছিলেন। তো সেই ক্ষেত্রে জামাতের একটা এখানে একটা আছে, ক্রাইসিস আছে। বিদেশে যখন জিজ্ঞেস করে যে তোমাদের ধর্মীয় স্কলার কারা, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্বন্ধে বলবেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান, উনিও আমাদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, MBBS ডাক্তার। আমাদের অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার অল্প কয়েকদিন মাস্টারি করলেও উনি MA পাস মানুষ, আমাদের মতো আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। আমরা দ্রুত যাচ্ছি, এবং ডাক্তার তাহিরও তাই। তো সেই ক্ষেত্রে ওনাদের ধর্মীয় স্কলারদের মধ্যে একজনের নাম হচ্ছে যে মৌলানা কাজী ইব্রাহিম, মুফতি হাফেজ ইব্রাহিম সাহেব কয়েকদিন আগে, এই যে কয়েকদিনের মধ্যে খুব আলোচিত, আজকে দেখবেন যে উনি বলেছেন 71-এর প্রজন্ম একটি নিকৃষ্ট প্রজন্ম, এদের নেতৃত্ব মিথ্যা, এদের কর্মী মিথ্যা, এদের কর্মী মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা। এখন আমার কথাটা হচ্ছে যে এইরকম যে একজন ব্যক্তি যে বললেন যে জামায়াতের মধ্য থেকে, এবং উনি এর আগে বলছেন জামাত ইসলাম ক্ষমতায় আসবে না, জামাত ইসলাম ক্ষমতায় আছে। এখন আসুন আমরা শেষ করে নিচ্ছি এই জায়গায় আমরা 1 মিনিটে। তো আমি আপনাকে বাংলাদেশের মানুষের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে 7 জন বীর শ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ, এরা কি সবাই মিথ্যা? আমাদের সব বীরুত্তমরা কি মিথ্যা? আমাদের সব বীর বিক্রম, বীর প্রতীক, এরা কি মিথ্যা? আমাদের যুদ্ধের মাধ্যমে গঠিত সেনাবাহিনী
পৃথিবীর 3টা সেনাবাহিনী, একটা হলো চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, 3টা সেনাবাহিনী হচ্ছে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে গঠিত। আমাদের সেনাবাহিনী কি মিথ্যা? তাহলে এই যে এই বিষয়টা, এটাতে জামাত এখনো দ্বিমত পোষণ করতে আমরা শুনি নাই। আমরা আসলে আরো আলোচনা আমাদের রয়ে যাচ্ছে, কিন্তু সময় একেবারেই সংক্ষিপ্ত। আমরা একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, এ পর্যায়ে সময় হলো আরো একটি বিরতি। দেখছেন RICL প্রেজেন্ট জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গেই থাকুন। RICL স্টিল প্রেজেন্ট জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একেবারেই সময়ের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমি একেবারে সরাসরি চলে যেতে চাই জনাব শাহরিয়ার কবির আপনার কাছে। দেখেন, ঠাকুর ভাই তো গরু নদীতে নামায় ফেলে দিল, এখন এই উত্তরটা দেওয়া যাবে না। খালি একটা কথাই বলি, 71 নিয়ে শোনেন, শামসুর রহমান একটা কবিতা মনে আসছে, সেটা হচ্ছে স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। সো 71 নিয়ে কোন মুফতি কি বলল, 71 সবার উপরে এবং উপরেই রাখতে হবে। আর ইনশাল্লাহ জুলাই সনদের ভিত্তিতে আমাদের যে ইলেকশন আসতেছে, এই ইলেকশনের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের যে দাফন, সে দাফন সম্পন্ন হবে। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো বলে আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। জনাব সাদিক আল আরমান, কি বলবেন আপনি শেষ কথা? ধন্যবাদ। আমি আমার শ্রদ্ধেয় সহকারী সহ আলোচক মোশাররফ আহমেদ ঠাকুর স্যারের একটা কোয়েশ্চেনের অ্যান্সার করব। স্যার বলেছেন হু ইজ দ্য ইলেকট্রাল রিফর্ম কমিশন। আমি খুবই আশ্চর্য, স্যারের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ যিনি ইলেকট্রাল রিফর্ম কমিশন সম্পর্কে জানেন না। স্যারের জানানোর জন্য বলতেছি, ইলেকট্রাল রিফর্ম কমিশন হচ্ছে সেই কমিশন যাদের প্রস্তাবিত বিধিমালায় আগামী নির্বাচনে বিএনপি এবং তার দল তারা অংশগ্রহণ করতে চলতেছে, যাদের প্রস্তাবনায় প্রবাসীরা এই নির্বাচনে ভোট দিতে পারবে, যাদের প্রস্তাবনায় আগামীতে ইনশাআল্লাহ গণভোটের মাধ্যমে উচ্চকক্ষ সৃষ্টি হবে, যাদের প্রস্তাবনায় আমাকে শেষ করতে হবে। এইবার আমাদের যে মানুষের যে সংস্কার, মানুষের যে আকাঙ্ক্ষা, এই কমিশনের প্রধানত ডক্টর বদিউল আলম মজুমদার স্যার, যার অবদান তত্ত্বাবধায়ক সরকারের জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিক জানে। আমার খুবই আশ্চর্য, আমি শক স্যার আমাদের কমিশনের ব্যাপারে জানেন না। আমি দেখলাম যে স্যার, শেষ করছি, আমি 10 সেকেন্ডে শেষ করছি। স্যার ফোনের মধ্যে সার্চ করে দাস ক্যাপিটালেও সারিয়া স্যার একটা কারেকশন করে দিলেন 1949 জায়গায় 1849। আমি স্যারকে অনুরোধ করবো, আপনি ফোনের যুগে, ডিজিটাল যুগ, আপনি কাইন্ডলি দেখে নেবেন যে ইলেকট্রাল রিফর্ম কমিশনের একটা ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট, সেখানে সম্পর্কে বিস্তারিত বলা আছে। জনাব মোশাররফ ঠাকুর, খুবই সংক্ষেপে শেষ কথা। টোটাল এই যে আলী রিয়াজ কমিশন, যেটা এই সব কমিশনের আব্বা আলী রিয়াজ কমিশন, টোটাল ফ্রাস্ট্রেটিং, নাথিং, ইটস বুকিশ। একবারে টোটাল বাংলাদেশকে ফ্রাস্ট্রেটেড করছে এবং টোটাল আন্দোলনের, সেটা জুলাই গণভোটে মানুষ গণভোটের মাধ্যমে প্রমাণ দিবে যে কমিশন বুকিশ থেকে মানুষ ভোট দিতে পারতেছে। ঠাকুর ভাই আর বলেন না, গুলাম ইউনূসদের কারণে বাংলাদেশের ক্ষতির পরিমাণ 1,35,000। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RICL স্টিল প্রেজেন্স জনতন্ত্র গণতন্ত্র, এবং এই আলোচনা আসলে শেষ হবার নয়, তারপরেও সময়ের কাছে আমরা বাধা, আমাদেরকে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন এবং দেখতে থাকুন জনতন্ত্র গণতন্ত্র।